আসসালামু আলাইকুম ছোট ভাই ও বোনেরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অথবা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা বা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের প্রথম যে 3 নাম্বার চ্যাপ্টার আছে সেই 3 নাম্বার চ্যাপ্টার আমরা করব। 3 নাম্বার চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাবজর্পশন অ্যান্ড ভ্যারিয়েবল কস্টিং। এই অ্যাবজর্পশন অ্যান্ড ভ্যারিয়েবল কস্টিং থেকে প্রতি বছর একটি করে প্রশ্ন করা হয়, সেটা বি পার্টে হোক অথবা সি পার্টে হোক। তো কিছু ফর্মুলা আছে এই অ্যাবজর্পশন এবং ভ্যারিয়েবল কস্টিং এর, তো সেই ফর্মুলাগুলো যদি আলোচনা করা হয়, ভালো করে আপনারা যদি জেনে থাকেন বা আপনারা যদি ভালোভাবে শিখতে পারেন, তাহলে এই অধ্যায় থেকে অঙ্ক করতে কোনো প্রবলেম হবে না আশা করি। তো তো এই অধ্যায় থেকে আমাদেরকে 3টি রিকোয়ারমেন্ট করতে বলা হয়। প্রথম বলা হয় ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভ্যারিয়েবল কস্টিং, আর ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, আর লাস্টে বলা হয় রিকনসিলেশন স্টেটমেন্ট, মানে হচ্ছে সমতা। মানে এই যে প্রথম আমরা যে ভ্যারিয়েবল কস্টিং বের করব ইনকাম স্টেটমেন্ট এবং অ্যাবজর্পশন মেথডে ইনকাম স্টেটমেন্ট করব, তো দুইটা সমান হচ্ছে কিনা। তো অঙ্ক শুরু করার আগে আমাদেরকে কিছু রিকোয়ারমেন্ট করতে বলা হয়। তো সেই রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে নির্ণয় করতে হয়। তো প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভ্যারিয়েবল কস্টিং এর ফর্মুলাটা জেনে নিই। তো দুইটি ছক থাকে, একটি হচ্ছে ভ্যারিয়েবল এবং একটি হচ্ছে অ্যাবজর্পশনের। তো ছক দুইটি একই প্রায়, শুধু কিছু পরিবর্তন ছাড়া প্রায় দুইটি ছক একই রকম। তো পরিবর্তনগুলো আমরা দুইটি ছক যখন আমরা একটু আলোচনা করব তখন বুঝতে পারবেন, এবং আমি আপনাদের যে নোটটি দিয়েছি সেই নোটে সুন্দর করে দুইটি ছক আলাদা করে উল্লেখ করা আছে। তো আমি এখানে লিখেছি, প্রথমে লিখতে হবে ইনকাম স্টেটমেন্ট, তার উপরে লিখতে হবে কোম্পানির নাম, তারপর ইনকাম স্টেটমেন্ট, তারপর আন্ডার ভ্যারিয়েবল কস্টিং। আন্ডার ভ্যারিয়েবল কস্টিং মানে ভ্যারিয়েবল কস্টিং এর অনুযায়ী আমরা নির্ণয় করব। তো প্রথমে আমাদেরকে ছক করতে হবে একটা 3টি কলমের, পার্টিকুলার্স, টাকা আর টাকা। তো যেগুলো আমরা ট্যাক্সে করেছি সেভাবেই ছক। তো প্রথমে আমাদেরকে লিখতে হবে সেলস রেভিনিউ। সেলস রেভিনিউ অনেক সময় দেওয়া থাকে, ইউনিট দেওয়া থাকে, সেলস ইউনিট এবং ইউনিট পার কস্ট, মানে প্রতি ইউনিটের দাম কত টাকা। তো সেই দ্বারা গুণ করে আমাদেরকে সরাসরি 2 নাম্বার ঘরে এই সেলসের পরিমাণটা 2 নাম্বার ঘরে বসাতে হবে। তারপর আমাদেরকে বিয়োগ করতে হবে যে লেস ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। আমরা যেহেতু ভ্যারিয়েবলের আন্ডারে করছি, ভ্যারিয়েবল কস্টিং এ করছি, যার কারণে আমরা এখানে ভ্যারিয়েবল কথাটা, এই যে ভ্যারিয়েবল কথাটা আছে, এই ভ্যারিয়েবল কথাটা আমাদেরকে উল্লেখ করতে হবে। আর যখন অ্যাবজর্পশনে করব তখন আমরা ভ্যারিয়েবল কথাটা উল্লেখ করব না, যেহেতু আমরা ভ্যারিয়েবলও করছি, যার কারণে আমাদের এখানে ভ্যারিয়েবল কথাটা উল্লেখ করতে হবে যে ভ্যারিয়েবল কস্ট অফ গুড সোল্ড। তো এর মধ্যে কি কি আইটেম থাকে? সাধারণত 3টি বা 4টি বা 5টি আইটেম থাকে। তো প্রথম আইটেম থাকে আমাদেরকে বিগিনিং ইনভেন্টরি লিখতে হবে। বিগিনিং ইনভেন্টরি ইউনিট এবং কস্ট দেওয়া থাকে, সেইটা গুণ করে আমাদের বিগিনিং ইনভেন্টরি বের করতে হবে। এর সাথে বিগিনিং ইনভেন্টরির সাথে আমাদের যোগ করতে হবে সব সময় ভ্যারিয়েবল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। ভ্যারিয়েবল কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, এটা প্রশ্নপত্রে দেওয়া থাকবে, সেটা আমাদেরকে যোগ করতে হবে এই বিগিনিং ইনভেন্টরির সাথে। তাহলে যোগ করে আমরা একটা টাকার পরিমাণ পাবো। এর সাথে আবার আমাদেরকে বিয়োগ করতে হবে এন্ডিং ইনভেন্টরি, মানে সমাপনী মজুদ পণ্য। মানে বিগিনিং এর সাথে আমরা ভ্যারিয়েবল কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার যোগ করব, তারপর থেকে তার সাথে আমরা এন্ডিং ইনভেন্টরি বিয়োগ করব। তাহলে বিয়োগ করে আমরা পাবো একটা টাকার পরিমাণ পাবো। আচ্ছা, এর সাথে আবার যদি প্রশ্নে উল্লেখ থাকে যে আনফেভারেবল ভ্যারিয়েন্স কথাটা উল্লেখ থাকলে আমরা সবসময় কি করব? যোগ করব। এই যে আমরা যোগ করব, এই যে যোগ করে, আর যদি থাকে এই যে ফেভারেবল ভ্যারিয়েন্স লেখা থাকে তাহলে আমরা সেটাকে বিয়োগ করব, সেটাকে আমরা বিয়োগ অর্থাৎ লেস করব। তাহলে আমরা যোগ বিয়োগ করে যেই টাকার পরিমাণ পাবো সেই টাকা থেকে, সেলস থেকে আমরা সেই টাকা বাদ দিলে পাবো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এই টাকার পরিমাণটা হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। আচ্ছা, এর সাথে আমাদেরকে লেস বিয়োগ করতে হবে ভ্যারিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স, মানে পরিবর্তনশীল পরিচালন বা বাণিজ্যিক খরচ যেগুলা। এর মধ্যে থাকতে পারে মার্কেটিং এক্সপেন্স বা সেলিং এক্সপেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো এইগুলো খরচগুলো বাদ দিলে আমরা যে টাকাটা পাবো সেই টাকাটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। এই যে এটা হবে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। ছকের অনুযায়ী কিন্তু অঙ্কগুলো করতে হবে এবং সবকিছু ধারাবাহিকভাবে সাজানো আছে। আচ্ছা, তো এই কন্ট্রিবিউশন মার্জিন এর সাথে আমাদেরকে আবার বিয়োগ করতে হয় লেস ফিক্সড এক্সপেন্স, মানে হচ্ছে স্থায়ী যেগুলো ব্যয়, সেগুলো স্থায়ী ব্যয় কি কি আছে?
যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড মার্কেটিং, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ, এগুলো হচ্ছে ভ্যারিয়েবলের জন্য। মানে ভ্যারিয়েবল আমরা সবসময় ভ্যারিয়েবল আন্ডার ভ্যারিয়েবল কস্টিং এর যে ছকটা, এই ছকটা সুন্দর করে মনে রাখবেন, তাহলে অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে। তো ফিক্সড মানে স্থায়ী খরচগুলো যোগ করে আমরা যে স্থায়ী সবগুলো যতগুলো খরচ থাকবে সবগুলো যোগ করে আমরা এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে, এই যে কন্ট্রিবিউশন মার্জিন আমরা বের করেছি এখানে, এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে বিয়োগ করব। বিয়োগ করে যে টাকা পাবো সেটাই হচ্ছে আমাদের নেট ইনকাম। এই নেট ইনকাম হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের ক্ষেত্রে। এই ভ্যারিয়েবলের ক্ষেত্রে গেল। এখন আমরা অ্যাবজর্পশনের বের করব, মানে অ্যাবজর্পশন কস্টিং বের করব ইনকাম স্টেটমেন্টের। তো অ্যাবজর্পশন কস্টিং, প্রথমে আমাদেরকে সেলস, এটা কোনো মাপ নাই, সরি এখানে টাকা আমি লিখিনি, সবটা টাকা ডিটেলস তো ডিটেলস টাকা সেলস, ওই যে সেলস ইউনিট দেওয়া থাকবে এবং কস্ট দেওয়া থাকবে, অথবা সরাসরি সেলস দেওয়া থাকবে, আমাদের সেটা 2 নাম্বার ঘরে বসাতে হবে। তারপরে লেস কস্ট অফ গুডস সোল্ড। এখানে একটা ভালো করে লক্ষ্য করুন যে আমরা যখন ভ্যারিয়েবল কস্টিং নির্ণয় করছিলাম, তখন আমরা এখানে কস্ট অফ গুডস সোল্ডের আগে ভ্যারিয়েবল কথাটা উল্লেখ ছিল, কারণ আমরা ভ্যারিয়েবল উল্লেখ করছিলাম, মানে ভ্যারিয়েবল কস্টিং করছিলাম। যেহেতু আমরা অ্যাবজর্পশন করছি, যার কারণে আমাদেরকে শুধু লিখতে হবে কস্ট অফ গুডস সোল্ড, এখানে ভ্যারিয়েবল কথাটা উল্লেখ হবে না। তো সেম নিয়ম, বিগিন ইনভেন্টরি, প্রারম্ভিক মজুদের সাথে আমাদেরকে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বা যোগ করতে হবে, এই যে যোগ, তার সাথে আমাদেরকে বিয়োগ করতে হবে যে লেস, মানে বিয়োগ বাদ এন্ডিং ইনভেন্টরি মানে সমাপনী মজুদ, আমাদেরকে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর আমাদের একটা টাকার পরিমাণ পাবো, সেই টাকার পরিমাণের সাথে আনফেভারেবল বা আন্ডার অ্যাপ্লাইড ভ্যারিয়েন্স, এই আন্ডার অ্যাপ্লাইড ভ্যারিয়েন্স এবং ওভার অ্যাপ্লাইড ভ্যারিয়েন্স, এইটা আমরা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা একটি অঙ্ক করার সময় জেনে নিব, তার আগে জানবো না, কারণ আপনাদের মাথায় মধ্যে অনেকগুলো ঝামেলা বেঁধে যাবে বা গন্ডগোলের সৃষ্টি হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ অঙ্ক করার সময় আইটেমগুলো শিখবো এবং ভালোভাবে জানবো। আচ্ছা, যদি আন্ডার হয় বা আনফেভারেবল সেটা যোগ হবে, আর ফেভারেবল বা ওভার হলে সেটা আমাদেরকে বিয়োগ হবে। বিয়োগ করে আমরা যেই টাকা এটা পাবো, এই টাকার পরিমাণগুলো যোগ করে পাবো আমরা কস্ট অফ গুড সোল্ড অ্যাট অ্যাকচুয়াল, এই যে এটা। তো কস্ট অফ গুড সোল্ড সেলস থেকে কস্ট অফ গুড সোল্ড অ্যাট অ্যাকচুয়াল বাদ দিলে আমরা পাবো গ্রস মার্জিন, এই যে গ্রস মার্জিন। তো গ্রস মার্জিন পেলাম আমরা। আচ্ছা, এর সাথে আমাদেরকে বাদ দিতে হবে অপারেটিং কস্ট। অপারেটিং কস্টের মধ্যে মার্কেটিং বা সেলিং বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থাকতে পারে, আর ফিক্সড কস্ট বা এক্সপেন্স, যেগুলো ফিক্সড কস্ট বা এক্সপেন্স থাকবে সেগুলো আমাদেরকে এখানে বসায়। তো এই অপারেটিং কস্ট, গ্রস মার্জিন থেকে অপারেটিং কস্ট বাদ দিলে আমরা পাবো নেট ইনকাম। এটাই হচ্ছে আমাদের নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তো এই দুইটা নিয়মে অঙ্ক করতে বলা হয়। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে রিকনসিলেশন স্টেটমেন্ট। রিকনসিলেশন স্টেটমেন্ট নির্ণয় করা খুবই সহজ, জাস্ট আপনাদেরকে একটু ধৈর্য ধরে বুঝতে হবে। সেটা হচ্ছে 2 মিনিট লাগতে পারে, 5 মিনিটও লাগতে পারে, আবার 10 মিনিটও লাগতে পারে। তো অঙ্ক করার পূর্বে আমাদেরকে প্রশ্ন পড়ে আমাদেরকে কি নির্ণয় করতে হবে সেগুলো আমাদেরকে বুঝতে হবে। তো সাধারণত যে জিনিসগুলো নির্ণয় করা হয় সেগুলো হচ্ছে 1 নাম্বার নির্ণয় করতে হয় যে ক্লোজিং অথবা এন্ডিং ইনভেন্টরি, মানে হচ্ছে সমাপনী মজুদের ইউনিট দেওয়া থাকে না, সেই জন্য আমাদেরকে সমাপনী যদি বা এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং ইনভেন্টরি দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে যে বিগিনিং ইনভেন্টরি, যখন বিগিনিং ইনভেন্টরি দেওয়া থাকবে সেটার সাথে আমাদেরকে প্রোডাকশন যোগ করতে হবে। এই প্রোডাকশন বা প্রোডিউসড, যেটা একই কথা, এই প্রোডাকশন যোগ করতে হবে। তো যোগ করে আমরা যে টাকার পরিমাণ পাবো সেখান থেকে সেলস, এই যে মানে বিক্রয়, বাদ দিতে হবে। তো বাদ দিয়ে যে টাকার পরিমাণ পাবো সেটা হচ্ছে আমাদের এন্ডিং ইনভেন্টরি। অর্থাৎ এই যে বিগিনিং এর সাথে প্রোডাকশন যোগ করেছি এবং সেলস বিয়োগ করেছি, তারপর যে টাকার পরিমাণ পেয়েছি সেটা হচ্ছে আমাদের এন্ডিং ইনভেন্টরি। আচ্ছা, তারপর নির্ণয় করতে হয় প্রোডাকশন ইউনিট। প্রশ্নপত্রে যদি প্রোডাকশন ইউনিট দেওয়া না থাকে তাহলে আমাদেরকে প্রোডাকশন ইউনিটটা নির্ণয় করতে হবে। তো প্রোডাকশন ইউনিট নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে ইউনিট সোল্ড, মানে যত ইউনিট সেল করেছে সেটা আমাদেরকে এখানে বসাতে হবে, এই ইউনিট সোল্ড। তার সাথে আমাদেরকে এন্ডিং ইউনিট যোগ করতে হবে, যে এন্ডিং কত ইউনিট ছিল
সেই এন্ডিং ইউনিটটা যোগ করে আমাদেরকে বিগিনিং থেকে বাদ দিলে আমরা পাবো প্রোডাকশন ইউনিট, মানে কত ইউনিট প্রডিউসড করেছিল বা প্রোডাকশন করেছিল। তো এই যে ইউনিট সোল্ড এর সাথে এন্ডিং যোগ এবং বিগিনিং বিয়োগ করলে আমরা পাবো প্রোডাকশন ইউনিট। আচ্ছা, 3 নম্বরে রিকোয়ারমেন্ট করতে পারে, মানে নির্ণয় করতে হতে পারে আমাদেরকে যে প্রোডাকশন কস্ট পার ইউনিট, মানে এই যে প্রোডাকশন ইউনিট বের করলাম আমরা, কিন্তু এখন আমরা কস্ট পার ইউনিট, মানে প্রোডাকশনের ইউনিটের কস্ট কত, প্রতি ইউনিটের কস্ট কত, সেইটা আমাদেরকে বের করতে হবে। তো বের করার জন্য আমাদেরকে ভ্যারিয়েবল এবং অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে একই নিয়ম পালন করতে হয়, সেটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস আমাদেরকে টাকার পরিমাণ দেওয়া থাকে, সেক্ষেত্রে 2 টাকা বা 3 টাকা অথবা 5 টাকাও দেওয়া থাকতে পারে প্রতিটা ক্ষেত্রে। ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার্স, ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এই 4টা আইটেম যোগ করে যে টাকার পরিমাণ পাবো সেইটা হচ্ছে আমাদের প্রোডাকশন কস্ট পার ইউনিট। আমি আবারও বলছি, এই ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার, ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টাকার পরিমাণ যোগ করে ইউনিট, এগুলো কিন্তু আমরা ইউনিটের টাকা যোগ করব। এই সেক্ষেত্রে 2 টাকা, 3 টাকা বা 5 টাকা দেওয়া থাকতে পারে অথবা 10 টাকাও দেওয়া থাকতে পারে। ভ্যারিয়েবলের জন্য দেওয়া থাকবে এবং অ্যাবজর্পশনের জন্য দেওয়া থাকবে, দুইটার জন্য আলাদা আলাদা করে করতে হবে। এই 4টা আইটেম যোগ করে আমাদেরকে এই প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করতে হবে। আচ্ছা, এবং আরো কিছু নির্ণয় করতে বলা হয়। সেক্ষেত্রে আমি যে আপনাদের নোটটি দিয়েছি, সেক্ষেত্রে সেই নোটের 3 নাম্বার পেজের, বা আমি আবারও বলছি, সেই নোটের 3 এবং 4 নম্বর পেজটি ভালোভাবে পড়ে রাখবেন, তাহলে আপনাদের অঙ্ক করতে অনেক সুবিধা এবং অনেক কিছু বুঝতে পারবেন, যেগুলো আমি ভিডিওতে আপনাদেরকে বুঝাতেও পারবো না, বা আপনারা বুঝলেও বুঝাতে পারবেন না, এবং আমি উপস্থাপনও করতে পারবো না স্বল্প সময়ের জন্য। তো এখানে আমি একটি মাত্র লিখেছি যে প্রশ্নে যদি নর্মাল ক্যাপাসিটি বা বাজেট প্রোডাকশন, সেলস প্রোডাকশন দেওয়া থাকে, তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড একে নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ করলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট পেয়ে যাব। অর্থাৎ প্রশ্নে যদি আমাদেরকে এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের রেট দেওয়া না থাকে, তাহলে আমাদেরকে এই রেটটা বের করতে হবে যে টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ যদি লেখা থাকে প্রশ্নপত্রে যে 20,000 ইউনিট, এটা হচ্ছে নর্মাল, এই নর্মালকে দ্বারা এবং টোটাল ফিক্সড ফ্যাক্টরি যেটা দেওয়া থাকবে সেটাকে নর্মাল দ্বারা ভাগ করলে, নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ করলে আমরা পাবো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। আচ্ছা, তো আরেকটা দেওয়া থাকতে পারে, নির্ণয় করতে বলা হতে পারে আমাদের যে ম্যানুফ্যাকচার কস্ট পার ইউনিট, মানে ম্যানুফ্যাকচার কস্ট কত, সেক্ষেত্রে আমাদেরকে ইউনিট প্রডিউসড, কত ইউনিট প্রডিউস করেছি সেটা, তার সাথে আমাদের যোগ করতে হবে কস্ট পার ইউনিট, মানে কত ইউনিট, কস্ট পার ইউনিট এটা হচ্ছে ইউনিট প্রতি ব্যয়, আর এবং কত ইউনিট প্রডিউস করেছিল বা উৎপাদন করেছিল সেটা সাথে যোগ করলে আমাদের ম্যানুফ্যাকচার কস্ট পার ইউনিট বের হয়ে যাবে। আচ্ছা, তো আরো 2 থেকে 3টা রিকোয়ারমেন্ট আমাদেরকে নির্ণয় করতে বলা হয়, সেটা আমরা এখন শিখবো না, আমরা ধারাবাহিকভাবে যখন ম্যাথ করব তখন আমরা সেটা শিখে নিব, তখন শিখলে আপনাদের ভালো হবে এবং মনে রাখতে পারবেন। কিন্তু এখন যদি আমি আপনাদেরকে শিখাই দিই, তাহলে সেটা আপনাদের মাথায় গন্ডগোলের সৃষ্টি হতে পারে বা উলট পালট হয়ে যেতে পারে। আচ্ছা, তো লাস্টে আমার যেটা নির্ণয় করতে বলা হয় ইনকাম স্টেটমেন্টের পর, সেটা হচ্ছে রিকনসিলেশন স্টেটমেন্ট, অর্থাৎ সমতায়ন। আচ্ছা, এইটা নির্ণয় করা খুবই সহজ। তো প্রথমে আমাদেরকে 2টি কলামের ছক করতে হয়, একটি হচ্ছে ডিটেলসের জন্য, একটি হচ্ছে টাকার জন্য। আচ্ছা, তো প্রথমে আমাদের লিখতে হবে অপারেটিং ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এর আমরা যে নেট ইনকামটা পাবো সেইটা বসাবো, আর ভ্যারিয়েবল কস্টিং এর যে নেট ইনকামটা পাবো সেটা আমরা এখানে বসাবো। তো এই অ্যাবজর্পশন কস্টিং এর নেট অ্যাবজর্পশন কস্টিং থেকে ভ্যারিয়েবল কস্টিং এর টাকার পরিমাণ বিয়োগ করে যেই টাকার পরিমাণটা আমরা পাবো এটা হচ্ছে আমাদেরকে ডিফারেন্স টু বি এক্সপ্লেন্ড ইন নেট ইনকাম, এই কথাটা আমাদেরকে উল্লেখ করতে হবে। আমি আপনাদের হ্যান্ড নোটে বা যে নোটটি দিয়েছি আপনাদেরকে, সেই নোটে সুন্দর করে উল্লেখ করা আছে এই রিকনসিলেশন স্টেটমেন্টের নিয়মটা, সেখান থেকে আপনারা দেখতে পারবেন, কারণ এখানে ভিডিওতে খাতা কলমে হয়তো বুঝতেও নাও বুঝতে পারেন বা খারাপ লাগতে পারে। আচ্ছা, তো এই টাকার পরিমাণটা পাবো আমরা অপারেটিং ইনকাম। আচ্ছা, তারপরে আমাদেরকে চেঞ্জ ইন ইনভেন্টরি, মানে মজুদ পণ্যের পরিবর্তন নির্ণয় করতে হবে। তো মজুদ পণ্য নির্ণয় করার জন্য আমাদেরকে এখানে একটি ভালো জিনিস লক্ষ্য করুন যে অ্যাবজর্পশনেও লিখতে হবে ভ্যারিয়েবল। তো এন্ডিং ইনভেন্টরি যেটা পাবো আমরা, অ্যাবজর্পশনে এন্ডিং ইনভেন্টরি যেটা পাবো সেটা থেকে আমাদেরকে বিগিনিংটা বিয়োগ করতে হবে,
আমি আবারও বলছি, প্রত্যেকটা অ্যাবজর্পশন অর্থাৎ ভ্যারিয়েবল কস্টিং এর ক্ষেত্রে মানে ইনভেন্টরি চেঞ্জ ইন ইনভেন্টরি নির্ণয় করার সময় এন্ডিং ইনভেন্টরি থেকে বিগিনিং ইনভেন্টরি বাদ দিয়ে একটা টাকার পরিমাণ পাবো, সেটা বসাবো আমরা এখানে। ভ্যারিয়েবলের ক্ষেত্রে তাও এন্ডিং মাইনাস বিগিনিং ইনভেন্টরি টাকার পরিমাণ পাবো, তো বিয়োগ করে আমরা একটা টাকার পরিমাণ পাবো। এটা হচ্ছে আমাদেরকে লিখবো ডিফারেন্স এক্সপ্লেন। ভালোভাবে লক্ষ্য করুন যে এই টাকার পরিমাণ এবং এই টাকার পরিমাণ যদি সমান হয় একই টাকার পরিমাণ, একটি টাকার পরিমাণ আসে বা 2 টাকার পরিমাণ যদি একই সমান হয়, তাহলে অঙ্ক আমাদের 100% ঠিক আছে। আর যদি ভুল হয় বা সমান না হয় বা এখানে 1 টাকার পরিমাণ এখানে আরেক টাকার পরিমাণ, তাহলে আপনাদের অঙ্কে গরমিল আছে। তো এই ছিল সূত্র এবং ফর্মুলা। তো আমরা এখন 1 নম্বর অঙ্ক চলে যাব এবং যে আপনাদের 9টি অঙ্ক দেওয়া হয়েছে সাজেশনে, সেই 9টি অঙ্ক আমরা ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাসে আলোচনা করব। তো আজকে আমরা প্রথম অঙ্কে চলে যাব। তো শুরু করা যাক অঙ্কগুলো। তো আমরা এখন 1 নম্বর অঙ্কটি করব। তো 1 নম্বর অঙ্কে বলা হয়েছে যে পদ্মা কর্পোরেশন, আমি পড়ছি, বলেছে পদ্মা কর্পোরেশন প্রডিউসড 24,000 অর্থাৎ 24,000 ইউনিট প্রডিউসড করেছে বা প্রোডাকশন। আচ্ছা, সেটা হচ্ছে নর্মাল ক্যাপাসিটি অফ প্রোডাক্ট ডিউরিং দ্য ইয়ার 20,000 ইউনিটস ওয়ার সোল্ড। মানে 24,000 ইউনিট উৎপন্ন করে, নর্মাল ক্যাপাসিটি সাধারণ ক্ষমতা, সেটা উৎপন্ন করে 20,000 ইউনিট সোল্ড করেছে মানে বিক্রি করেছে। কত টাকা প্রতি ইউনিট? 22 টাকা পার ইউনিট। আচ্ছা, আর বলা হয়েছে কস্ট অফ প্রোডাকশন ওয়াজ অ্যাজ ফলোজ, মানে প্রোডাকশনের মানে ব্যয় নিম্নে দেওয়া হলো। আচ্ছা, তো ডিরেক্ট ম্যাটেরিয়ালস দেওয়া আছে 60,000 টাকা, ডিরেক্ট লেবার দেওয়া আছে 60,000 টাকা। এখানে ফ্যাক্টরি ওভারহেড 2টা আইটেম আছে, একটি হচ্ছে ভ্যারিয়েবল কস্ট 1,20,000 টাকা দেওয়া আছে, আর ফিক্সড কস্ট দেওয়া আছে 96,000 টাকা। আর নিচে দেওয়া আছে মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফর দ্য ইয়ার টাকা 70,000 অল আর ফিক্সড। মানে এই যে মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে, এটা হচ্ছে 70,000 টাকা, এটা হচ্ছে ফিক্সড এক্সপেন্স। আচ্ছা, এবং নির্ণয় করতে বলা হয়েছে আমাদেরকে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভ্যারিয়েবল কস্টিং। মানে অ্যাবজর্পশন এবং ভ্যারিয়েবল কস্টিং আমাদেরকে ইনকাম স্টেটমেন্ট বলতে নির্ণয় করতে হবে। এবং 2 নম্বরে বলা হয়েছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। মানে এটা যদি প্রশ্নপত্রে নির্ণয় করতে বলা না হয় তবুও আপনারা এটা নির্ণয় করবেন, কারণ এটা নির্ণয় করা মাত্র 5 মিনিটের কাজ। এটা নির্ণয় করলে হবে কি, অঙ্কটা দেখতে সম্পূর্ণ ভালো লাগবে এবং শিক্ষকরা খুশি হয়ে ফুল নাম্বার দিয়ে দিতে পারে। তো আমাদেরকে প্রশ্নপত্রে পড়ে আমাদেরকে কিছু নির্ণয় করতে হবে, যেমন আমাদেরকে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট দেওয়া নাই এবং এন্ডিং ইনভেন্টরি দেওয়া নাই। তো আমাদেরকে এন্ডিং ইনভেন্টরি নির্ণয় করতে হবে এবং ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট নির্ণয় করতে হবে। তো আমি একটু আগে সূত্রে আপনাদেরকে বুঝালাম ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কিভাবে নির্ণয় করতে হয়, মাত্র 4টি আইটেম যোগ হয়। তো আমি সলিউশন ওয়ার্কিংস লিখেছি এখানে, মানে কিছু কাজ করতে হবে আমাদের। তো 1 নম্বরে আমরা কাজ করব ক্যালকুলেশন ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। মানে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আমরা নির্ণয় করব 2টা পদ্ধতিতে, একটা অ্যাবজর্পশনের জন্য এবং একটা ভ্যারিয়েবলের জন্য। তো আমাদেরকে ডিরেক্ট ম্যাটেরিয়ালস আমরা লিখেছি এখানে একটু ভালোভাবে বুঝুন যে ডিরেক্ট ম্যাটেরিয়ালস আমরা পেয়েছি 2 টাকা 50 পয়সা অ্যাবজর্পশনে এবং ভ্যারিয়েবলও 2 টাকা 50 পয়সা। কিভাবে পেলাম? এখানে 60,000 ভাগ 24,000। এটা কেন দিলাম আমরা? কারণ ডিরেক্ট এইভাবে যখন আপনাদেরকে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট নির্ণয় করবেন এবং লক্ষ্য রাখবেন যে যখন যে ডিরেক্ট ম্যাটেরিয়ালস লিখবেন তখন সব সময় যে ডিরেক্ট ম্যাটেরিয়ালস দেওয়া থাকবে সেইটাকে আমরা যে প্রোডাকশন বা প্রডিউসড করেছে এই 24,000 ইউনিট দ্বারা আমরা ভাগ করব, তাহলে আমাদেরকে ম্যানুফ্যাকচারিং কস্ট পার পেয়ে যাবে। তাহলে আমাদেরকে ডিরেক্ট ম্যাটেরিয়ালস দেওয়া আছে 60,000 টাকা এবং আমাদের প্রোডাকশন দেওয়া আছে বা প্রডিউস দেওয়া আছে 24,000 টাকা। তাই আমাদেরকে এই 60,000 ভাগ 24,000 ভাগ করলে আসে 2.50। আচ্ছা, তাহলে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়ালস মানে যেটা ডিরেক্ট ম্যাটেরিয়ালসের টাকা দেওয়া থাকবে সেই টাকাকে আমরা নর্মাল ক্যাপাসিটি অথবা প্রডিউসড ইউনিট দ্বারা ভাগ করে আমরা কস্টিং পার ইউনিটটা পেয়ে যাব। আচ্ছা, ডিরেক্ট লেবারও সেম ক্ষেত্রে আমার ডিরেক্ট লেবার দেওয়া আছে প্রশ্নপত্রে 60,000
এবং আমরা প্রডিউসড করেছি কত 24,000 ইউনিট। তো এই ডিরেক্ট লেবারকে 24 প্রডিউস ইউনিট দ্বারা ভাগ করে আমাদেরকে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আমরা পেয়ে গেছি 2 টাকা 50 পয়সা, ভ্যারিয়েবলের ক্ষেত্রে 2 টাকা 50 পয়সা। তারপরে আমাদের ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, কারণ 4টা আইটেম যোগ হয়, আমি সূত্রে সেটা বলে দিয়েছি। আচ্ছা, তো ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড নির্ণয় করার সময় একই হবে। আমাদের ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড দেওয়া ছিল যে ভ্যারিয়েবল কস্ট, এটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডের আইটেম, ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 1,20,000 টাকা দেওয়া আছে, আর আমাদের প্রডিউস দেওয়া আছে 24,000। তো 1,20,000 ভাগ 24,000 ভাগ করলে হয় আমাদের 5 টাকা। এই 5 টাকা অ্যাবজর্পশনে এবং ভ্যারিয়েবলের। আচ্ছা, এখানে আসল বিষয় হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড নির্ণয় করার সময়, কারণ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সব সময় অ্যাবজর্পশনের ক্ষেত্রে ব্যবহৃত হবে বা কাজ হবে, ভ্যারিয়েবলের ক্ষেত্রে কখনো কাজ হবে না। তো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমাদের দেওয়া আছে 96,000 টাকা প্রশ্নপত্রে, আর প্রোডাকশন ইউনিট দেওয়া আছে 24,000। তো এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টাকার পরিমাণকে প্রডিউস দ্বারা ভাগ করে আমরা পেয়েছি 4 টাকা। শুধুমাত্র অ্যাবজর্পশনের ক্ষেত্রেই হবে, ভ্যারিয়েবলের ক্ষেত্রে কখনোই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের রেট কাজে আসবে না বা কাজে লাগবে না বা নির্ণয় করতে হবে না। তাহলে আমরা ডিরেক্ট ম্যাটেরিয়ালসে 2 টাকা 50 পয়সা, ডিরেক্ট লেবারে 2 টাকা 50 পয়সা, ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের 5 টাকা এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের 4 টাকা রেট পেয়ে আমরা টোটাল পেলাম আমরা 14 টাকা। এই 14 টাকা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট অ্যাবজর্পশন কস্টিং এর, আর ভ্যারিয়েবলের কস্টিং এর আসে 10 টাকা। 2.50 2.505 এবং 5 মানে হচ্ছে এই 10 টাকা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, সেটা হচ্ছে ভ্যারিয়েবলের ক্ষেত্রে। আর আমাদের এন্ডিং ইনভেন্টরি বের করার নিয়ম হচ্ছে যে বিগিনিং ইনভেন্টরির সাথে প্রোডাকশন যোগ মাইনাস সেলস। তো আমাদের বিগিনিং ইনভেন্টরি দেওয়া নাই প্রশ্নপত্রে 0 ইউনিটস, এবং যোগ আমাদের প্রোডাকশন দেওয়া ছিল কত 24,000 ইউনিট। তো 0 সাথে 24,000 যোগ করলে 24,000 ইউনিটস আসে। তার থেকে আমাদের সেলস কত ইউনিট করেছি আমরা 20,000। তো 24,000 থেকে 20,000 বিয়োগ করলে আসে 4,000। এই 4,000 ইউনিট হচ্ছে আমাদের এন্ডিং ইনভেন্টরি, আর বিগিনিং ইনভেন্টরি কিন্তু আমাদের 0 দেওয়া আছে। আচ্ছা, তো এখন আমরা সরাসরি 1 নাম্বার রিকোয়ারমেন্টে চলে যাই। 1 নাম্বারের রিকোয়ারমেন্ট করতে বলা হয়েছিল আমাদের যে এই যে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তো অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে আমরা এখন নির্ণয় করব ইনকাম স্টেটমেন্ট। তো অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে আমরা ইনকাম স্টেটমেন্ট নির্ণয় করব। তো আমি এখানে তাড়াহুড়া করে টাকা মানে ঘরগুলো ভালোভাবে পূরণ করিনি। টাকা টাকা এখানে ডিটেলস। আচ্ছা, ওপরে আমাদেরকে হেডিং দিতে হবে যে ইনকাম স্টেটমেন্ট লিখতে হবে, মানে কোম্পানির নাম দিয়ে ইনকাম স্টেটমেন্ট, তারপর লিখতে হবে অ্যাবজর্পশন কস্টিং। আচ্ছা, তো প্রথমে আমাদের কি লিখতে হয় সেলস আমাদের কত ইউনিট সেলস করেছিল 20,000 ইউনিট, প্রতি ইউনিট কত টাকা 22 টাকা। তো 20,000 প্রতি ইউনিট 22 টাকা, এটা প্রশ্নপত্রে দেওয়া আছে। এই যে দেখেন যে ইয়ার 20,000 ইউনিটস ওয়ার সোল্ড, মানে 20,000 ইউনিট সেল করেছিল, টাকা 22 পার ইউনিট, মানে প্রতি টাকা 22 টাকা দরে, মানে প্রতি ইউনিট 22 টাকা করে 20,000 ইউনিট বিক্রি করেছে। তাহলে আমাদের 20,000-কে 22 দিয়ে গুণ করলে হয় 4,40,000। এটা হচ্ছে আমাদের সেলসের পরিমাণ। তার সাথে আমরা এখন বিয়োগ করব কি লেস কস্ট অফ গুড সোল্ড। এই কস্ট অফ গুড সোল্ড এর আইটেম আমাদের তো বিগিনিং ইনভেন্টরি নাই, যার কারণে আমরা এখানে বিগিনিং ইনভেন্টরি লিখিনি, চাইলেও লিখতে পারতাম, সমস্যা নাই। তো ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা যেহেতু আমরা অ্যাবজর্পশনে করছি, সেক্ষেত্রে আমাদের ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 24,000 ইউনিট পেয়েছি এবং প্রতি ইউনিটের দর পেয়েছি আমরা 10 টাকা। 10 টাকা কিভাবে, এখানে 10 হবে না, এখানে 14 হবে, কারণ আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আমরা একটু আগে বের করলাম প্রতিটা, মানে ভ্যারিয়েবলের জন্য এবং অ্যাবজর্পশনের জন্য আমরা বের করলাম যে এই যে দেখেন এখানে যে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আমাদের অ্যাবজর্পশনে বের করেছি 14 টাকা এবং ভ্যারিয়েবলে বের করেছি 10 টাকা। যেহেতু আমরা অ্যাবজর্পশন করছি, আমরা 14 টাকা এই দরে আমরা প্রত্যেকটা আইটেম কাজ করব। তাহলে আমাদের
ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আমাদের 24,000 হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং প্রডিউস ছিল এবং প্রতি ইউনিটের দর ছিল 14 টাকা। তাহলে 24,000 গুণিত 14, তাহলে হয় আমাদের 2,80,000। আমি একটু হয়তো ভুল হয়েছে আমার। তো 24,000কে 14 দ্বারা ভাগ করলে হয় 2,80,000। এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। তার সাথে আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমরা যোগ করব, কত হচ্ছে 96,000 টাকা। আচ্ছা, আমরা পেলাম 3,36,000 টাকা। এখন এই 3,36,000 সাথে আমরা এন্ডিং ইনভেন্টরি বিয়োগ করব। এন্ডিং ইনভেন্টরি কত আছে আমাদের, এর 4,000 ইউনিট। এন্ডিং ইনভেন্টরি আমরা পেয়েছি 4,000 ইউনিট এবং প্রতি ইউনিট দর আমরা বের করেছি 14 টাকা। তো 14 টাকাকে 4,000 গুণ করলে আসে 56,000 টাকা। এই 3,36,000 থেকে 56,000 বিয়োগ করলে হয় 2,80,000 টাকা এবং 4,40,000 থেকে 2,80,000 বাদ দিলে হয় 1,60,000। এই 1,60,000 হচ্ছে গ্রস প্রফিট। এটা। আচ্ছা, এখন আমাদের বিয়োগ করতে হবে লেস মার্কেটিং অ্যান্ড সেলিং এক্সপেন্স, অথবা মার্কেটিং মানে যে বাজারজাতকরণ এবং বিক্রয়জনিত যে ব্যয়গুলো আছে সেগুলো আমরা এখন বাদ দিব। তো মার্কেটিং অ্যান্ড সেলিং এক্সপেন্স এখানে প্রশ্নপত্রে সরাসরি দেওয়া আছে 70,000 টাকা। এই 70,000 টাকা মানে 1,60,000 থেকে 70,000 বাদ দিলে হয় 90,000 টাকা। এই 90,000 টাকাই হচ্ছে আমাদের নেট ইনকাম। আর কোনো আইটেম নাই আমাদের প্রশ্নপত্রে যে আমরা নির্ণয় করব। এটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট কত, 90,000 টাকা পেলাম আমরা। তো আমি প্রত্যেকটা অঙ্কের সলিউশন আপনাদের দেওয়া আছে, আমার কাজ হচ্ছে শুধু সেই সলিউশন ধরিয়ে দেওয়া, আপনাদের বুঝিয়ে দেওয়া। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ফোনটি মানে একটু গন্ডগোল সৃষ্টি হয়েছিল, মানে পড়ে যাচ্ছিল আর কি। তো এটা হচ্ছে আমরা অ্যাবজর্পশন কস্টিং বের করলাম। এখন আমরা বের করব ভ্যারিয়েবল কস্টিং। তো ভ্যারিয়েবল কস্টিং এর জন্য সেম ছক। এখানে আমি ভ্যারিয়েবল কস্টিং শুধু লিখেছি, তার আগে লিখতে হবে যে ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, ভ্যারিয়েবল কস্টিং এর ক্ষেত্রে সেম হবে যে প্রথমে সেলস আমরা 20,022 টাকা, এটা পরিবর্তন হবে না, এটা প্রশ্নপত্রে দেওয়া থাকে। তো 4,40,000 টাকা সেলস লেস, যেহেতু আমরা ভ্যারিয়েবল কস্টিং করছি যার কারণে আমরা এখানে যুক্ত করব যে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তো ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড যেহেতু আমাদেরকে বিগিনিং ইনভেন্টরি দেওয়া নেই, যার কারণে আমরা বিগিনিং ইনভেন্টরি লিখছি না। বিগিনিং ইনভেন্টরির সাথে যোগ করতে হতো আমাদের যে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট এখানে 24,000 ইউনিট প্রডিউস করেছিল, কিন্তু প্রতি ইউনিটের দর ছিল 10 টাকা। আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট যখন বের করেছি সেটা ভ্যারিয়েবল ক্ষেত্রে আমরা বের করেছিলাম কত, 10 টাকা। সেই 10 টাকা দরে 24,000 গুণিত 10 হয় আমাদের 2,40,000। এটা হচ্ছে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। আচ্ছা, এর সাথে আমাদের বিয়োগ করতে হবে এন্ডিং ইনভেন্টরি 4,000 ইউনিট পেয়েছিলাম আমরা। এখন আমরা এই ভ্যারিয়েবল কস্টিং এ আমরা বের করেছিলাম কত, 10 টাকা গুণিত 4,000, তাহলে হয় আমাদের 40,000। তো 4,000কে 10 দিয়ে গুণ করলে হয় 40,000। তো ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে কস্ট থেকে এন্ডিং ইনভেন্টরি বিয়োগ করব আমরা, তাহলে আমাদের 2,40,000 থেকে 40,000 বাদ দিলে হয় আমাদের 2 লক্ষ টাকা। এবং সেলস থেকে এই ভ্যারিয়েবল কস্ট অফ গুডস বাদ দিলে হয় আমাদের মানে 4,40,000 থেকে 2 লক্ষ বাদ দিলে হয় 2,40,000। এটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। 2,40,000 টাকা। এখান থেকে আমরা এখন বাদ দিব ফিক্সড এক্সপেন্স, মানে স্থায়ী ব্যয়গুলো আমরা বাদ দিব। তো ফিক্সড এক্সপেন্স হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 96,000 টাকা এবং মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 70,000 টাকা। এটা প্রশ্নপত্রে দেওয়া আছে, এটা ফিক্সড এক্সপেন্স। তো এই দুইটা আইটেম যোগ করলে হয় আমাদের 1,66,000 টাকা। মানে ফিক্সড এক্সপেন্স পেলাম আমরা 1,66,000। 2,40,000 থেকে 1,66,000 বাদ দিলে হয় 74,000 টাকা। এই 74,000 টাকাই হচ্ছে আমাদের নেট ইনকাম। এইটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল কস্টিং এর নেট ইনকাম। তো আমরা অ্যাবজর্পশনও বের করলাম এবং ভ্যারিয়েবল কস্টিং এর নেট ইনকাম আমরা বের করলাম। এখন যে আপনাদের 1 নম্বর অঙ্কটি করালাম, এই অঙ্কটা 3 থেকে 4 বার এসেছে শুধুমাত্র ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের। আপনারা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন। তো এই অঙ্কটা বি পার্ট অথবা সি পার্টে খুব একটা ইম্পর্টেন্ট, খুব
ভালো একটি অঙ্ক, মানে যদি সহজ অঙ্ক দেয় তাহলে এই অঙ্কটা দিতে পারে, খুব ভালো অঙ্ক, কারণ এর আগে 3 থেকে 4 বার এই অঙ্কটা এসেছে। শুধুমাত্র নাম পরিবর্তন করেছে এবং টাকার পরিমাণগুলো পরিবর্তন করেছে। তো আমরা ইনকাম স্টেটমেন্ট ভ্যারিয়েবল কস্টিং এরও বের করলাম, অ্যাবজর্পশন কস্টিং এরও বের করলাম। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বের করা। তো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বের করা হচ্ছে আমাদেরকে খুব সহজ একটি কাজ। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমার খুব খুব ভালো লাগে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বের করতে। তো প্রথমে আমাদের দিতে হবে যে নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এ পেয়েছি আমরা 90,000 টাকা এবং ভ্যারিয়েবল কস্টিং এ পেয়েছি আমরা 74,000 টাকা। এই 90 থেকে 74,000 বাদ দিলা হয় 16,000 টাকা। সবসময় মনে রাখবেন যে অ্যাবজর্পশন থেকে ভ্যারিয়েবল কস্টিং বিয়োগ হবে, দিয়ে আমরা যেটা পাবো সেটা লিখতে হবে আমাদের ডিফারেন্স ইন নেট ইনকাম টু বি এক্সপ্লেন্ড। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে আমি সূত্রে লিখেছি একরকম, এখানে লিখলাম একরকম, এটা তেমন প্রবলেম না। এটা আমাদের লিখবেন ডিফারেন্স ইন নেট ইনকাম টু বি এক্সপ্লেন্ড। এটা আমরা পেলাম 16,000 টাকা। এখন আমাদেরকে ইনভেন্টরি পরিবর্তনের আইটেমগুলো লিখতে হবে আমাদের চেঞ্জ ইন ইনভেন্টরি, মানে ইনভেন্টরি বা মজুদ পণ্যের কি পরিবর্তন হয়েছে। তো আমাদের সূত্র ছিল যে এন্ডিং মাইনাস বিগিনিং। তো অ্যাবজর্পশন কস্টিং এর আমরা এন্ডিং ইনভেন্টরি পেয়েছি 56,000 টাকা আর বিগিনিং ছিল 0, তো 56,000 টাকায় বসে গেল এখানে। আর ভ্যারিয়েবল এর ক্ষেত্রে পেয়েছি আমরা 40,000 টাকা এন্ডিং ইনভেন্টরি পেয়েছি, মানে টাকার পরিমাণ যেটা, আর বিগিনিং এর টাকার পরিমাণ ছিল 0, তো 40,000ও বসে গেল। তো 56 থেকে 40 বাদ দিলে হয় আমাদের 16,000 টাকা। এই দেখেন ভালো করে, এখানে দেখেন, এখানেও 16,000 টাকা পেয়েছি আমরা, এখানেও 16,000 টাকা পেয়েছি, অর্থাৎ এই দুই টাকার পরিমাণ সমান। তাহলে আমার অঙ্ক 100% ঠিক আছে, কোনো অঙ্ক ভুল নাই। এইভাবে রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা তৈরি করতে হয় এবং খুবই একটি সহজ কাজ। যদি আপনার এই ইনকাম স্টেটমেন্ট, ভ্যারিয়েবল ইনকাম স্টেটমেন্ট এবং অ্যাবজর্পশন ইনকাম স্টেটমেন্ট যদি ভালোভাবে করতে পারেন তাহলে এই রিকনসিলিয়েশন স্টেটমেন্ট খুব ইজিলি 2 থেকে 3 মিনিটে অঙ্কটি করতে পারবেন। তো এই ছিল আজকের সূত্র এবং অঙ্ক। আগামী ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা এই ধাঁচের অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো বাসায় বসে প্র্যাকটিস করুন এবং আমার সাজেশনের অঙ্কগুলো প্র্যাকটিস করুন, তাহলে আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। দেখা হবে আগামী ক্লাসে নতুন 2 এবং 3 এবং 4 এই 3টি অঙ্ক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।